Assalamu alaikum. Welcome everyone in my online class. At the very outset of my class, I thank my honorable headmaster for giving me chance for an online class again. Previously, I have discussed about primary concept about narration. Today, I will discuss about sentence narration, part by part. Actually, my all students are not able to understand the whole class in English. So today I will use Bengali words in my class. I will deliver my lecture as a Bengali, as a Bengali language. So today's discussion is assertive sentence. Assertive sentence মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য, বিবৃতিমূলক বাক্য, statement of words. এখানে কোনো কোশ্চেন নাই, কোনো আদেশ নাই, অনুরোধ নাই, কোনো ইচ্ছাও নাই। এটা শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স, শুধু বর্ণনা করবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের নারেশনে আমরা শুধু রিপোর্টেড ভার্বে আমরা সেড থাকলে সেডই বসবে, সেড টু থাকলে টোল বসবে, কমা উঠে দ্যাট বসবে, তারপরে সাবজেক্ট পার্সন অনুযায়ী চেঞ্জ হবে। আমরা আগেই পার্সনের নিয়ম শিখেছি, সেই পার্সন অনুযায়ী চেঞ্জ হবে। ভার্ব নিয়ম অনুযায়ী চেঞ্জ হবে, অপোজিট পাস্ট টেন্স হবে। অপোজিট পাস্ট টেন্স মানে ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু, ভার্ব টু থাকলে হ্যাড প্লাস ভার্ব থ্রি। আমি প্রাইমারি কনসেপ্ট ক্লাসে আমি বুঝাইছি। এরপরে অবজেক্ট বসবে। আমি দুটো উদাহরণ দেবো, তারপর শেষ করবো। কামাল সেড টু মি আই লাইক ক্রিকেট। আমি আগেই বলছি কামাল সেড টু মি হচ্ছে রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড স্পিচ। কামাল জায়গায় কামাল বসবে, সেড টুর পরিবর্তে টোল্ড হবে, অবজেক্ট, কাম আউট উইথ দ্যাট। আই ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। হি ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু হবে, অবজেক্ট। তাহলে হলো কামাল টোল্ড মি দ্যাট হি লাইক ক্রিকেট। অ্যাগেন সেন্টেন্স কামাল সেড হি উইল গো টু ঢাকা। এখানে শুধু সেড থাকলে সেডই বসবে। কামাল সেড কাম আউট উইথ দ্যাট বসবে। হি থার্ড পারসন, থার্ড পারসন চেঞ্জ হবে না। আমি আগেই বলছি উইল উড হয়ে যাবে, উড গো টু ঢাকা। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কী পাইলাম? যে আমরা রিপোর্টেড ভার্বে সেড থাকলে সেডই বসবে, সেড থাকলে টোল বসবে, কাম আউট উইথ দ্যাট বসবে। এটা মনে রাখতে হবে। আর বাকি সব আমরা আগেই শিখছি। এখানে সাবজেক্ট পার্সন অনুযায়ী চেঞ্জ হবে, ভার্ব চেঞ্জ হবে, বাকি শেষ। অ্যাসার্টিভ সেন্টেন্স এই মুহূর্তে শেষ। এরপর আমরা শিখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। আমরা জানি যে কোশ্চেন করতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে ভাগ করা যায়, ইয়েস টু কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন। আমরা প্রশ্ন করতে পারি যে ইয়েস টু কোশ্চেন কাকে বলে? যে সকল কোশ্চেনের উত্তর ইয়েস নো দ্বারা সম্পন্ন করা যায় তাকে ইয়েস টু কোশ্চেন বলে। যেমন আর ইউ গোয়িং টু স্কুল, উইল ইউ গো টু ঢাকা, হ্যাভ ইউ ইটেন রাইস। এগুলো আমরা উত্তর দিতে গেলে ইউএস তো বলতে হবে। কিন্তু আমরা যদি বলি হোয়ার ডু ইউ লিভ, হাউ ক্যান আই হেল্প ইউ, এগুলো কিন্তু ইউএস তো বলতে হয় না। তার সহজ কথা হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স দুই ভাগে, ইয়েস টু কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন। আরেকটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমি ট্যাগ কোশ্চেনের কথা আসবো না। ইয়েস টু কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন। যে সকল কোশ্চেনের উত্তর ইয়েস টু দ্বারা দেওয়া যায় তাকে ইয়েস টু কোশ্চেন বলে। আর যে সকল কোশ্চেনের উত্তর ইয়েস টু দ্বারা দেওয়া যায় না তাকে ডাব্লিউএস কোশ্চেন বলে। তো ইয়েস টু কোশ্চেনের বেলায় এক রুল, আর ডাব্লিউএসের বেলায় অ্যানাদার রুল। তো যদি আমরা ইয়েস টু কোশ্চেন পাই তাহলে আমরা কী করবো? প্রথমে আমরা আস্ক লিখবো। যেহেতু এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, আমরা আস্ক লিখবো। তারপরে কমা উঠে ইফ বসবে, শুধুমাত্র ইয়েস টু কোশ্চেনের বেলায় ইফ বসবে। তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, অবজেক্ট। এই সাবজেক্টটা পার্সন অনুযায়ী চেঞ্জ হবে, এই ভার্বটাও টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, যা আমরা আগে শিখছি। কামাল সেড টু মি আর ইউ গোয়িং টু স্কুল। এখানে কামাল সেড টু মি আর ইউ গোয়িং টু স্কুল, এই আর ইউ গোয়িং টু স্কুল হচ্ছে গিয়া আমার ইয়েস টু কোশ্চেন। আগে বুঝতে হবে যে এটা ইয়েস টু কোশ্চেন কিনা, ডাব্লিউএস কোশ্চেন কিনা। তো আমরা প্রথমে লিখলাম কামাল, সেড টুর পরে আস্কড, তারপরে মি লিখলাম, কম আউট ইফ বসবে, কারণ এটা ইয়েস টু কোশ্চেন। তারপরে আমরা খুঁজবো সাবজেক্ট। এখানে রুলে সাবজেক্ট লেখা আছে, আমরা সাবজেক্ট খুঁজবো। সাবজেক্ট কি? ইউ। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। ইউ অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। অবজেক্ট কি? মি। মির পরিবর্তে এখানে আই বসবে। আর এখানে ভার্ব আছে আর গোয়িং। আর গোয়িং থাকলে কি হয়? অপোজিট পাস্ট টেন্সে কি হয়? ওয়ার গোয়িং হয়।
কিন্তু আমরা আয়ের সাথে ওয়ার লিখতে পারবো না, আয়ের সাথে আমাদের লিখতে হবে ওয়াজ গোয়িং। আই ওয়াজ গোয়িং, তারপরে টু স্কুল। তাহলে আমরা কি বুঝলাম যে এখানে আর ইউ গোয়িং টু স্কুল এটা ইয়েস টু কোশ্চেন। এখানে আমরা পড়লাম কি কামাল আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং টু স্কুল। এখানে আসবে আমাদের ডাব্লিউএস কোশ্চেন। যখন কোনো সেন্টেন্স আমরা ইয়েস দ্বারা উত্তর দিতে পারবো না তখন সেটা হবে ডাব্লিউএস কোশ্চেন। যেমন হাউ ক্যান আই হেল্প ইউ, এখানে আমরা কি ইয়েস বলতে পারি? বলতে পারি না। হোয়াট ডু ইউ ওয়ান্ট, আমরা কি ইয়েস বলতে পারি? পারি না। তো ডাব্লিউএস বলে হবে প্রথমে আস্কড হবে, তারপর ডাব্লিউএস ওয়ার্ড হবে, হট থাকুক, হাউ থাকুক, হোয়ার থাকুক, তারপর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ইউজ না হইলে কমা উঠে ইফ বসবে, আর ডাব্লিউএস হলে কি বসবে? ডাব্লিউএস ওয়ার্ডটা বসবে। আর কোনো পার্থক্য নাই, বেসিক। তাহলে এখানে লিখলাম আমরা কামাল সেড টু মি হোয়াট ডিড হি ওয়ান্ট। কামাল সেড টু মি তো আস্ক বসবে, মি বসলো, এই কমার পরিবর্তে আমরা ডাব্লিউএস ওয়ার্ড লিখবো, কারণ এটা ডাব্লিউএস কোশ্চেন। যদি এটা ইউজ হইতো তাহলে আমি ইফ লিখতাম, যেহেতু সেটা ইউজ তো না, এখানে আমরা লিখবো কি ডাব্লিউএস ওয়ার্ডটা লিখবো, হট। তারপর আপনি সাবজেক্ট, সাবজেক্ট কি হি, হি কি থার্ড পারসন, থার্ড পারসন চেঞ্জ হবে না, হবে থার্ড পারসন চেঞ্জ হয়, তার থার্ড পারসন সরাসরি বসবে, আমি থার্ড পারসন সরাসরি লিখলাম। তারপর থাকে কি ভার্ব, ডিড আর ওয়ান্ট। এই ডিড কখনো ভিতরে ঢুকবে না, এই ডিড দ্বারা বোঝা যাচ্ছে এই ভাবটা ভাব টুয়ে আছে। যদি এখানে ডু থাকতো তাহলে বুঝতাম এই ভাবটা ভার্ব ফোনে আছে, ডিড কখনো ভিতরে ঢুকবে না। তো ডিড দ্বারা বুঝতে পারছি এটা ভার্ব ফোনে আছে, ভার্ব টুয়ে আছে, তাহলে কি হবে? হ্যাড প্লাস ভার্ব থ্রি হবে, হ্যাড ইউ ওয়ান্টেড। লাস্টে ফুল স্টপ হবে। যদি এখানে ডিড নট থাকতো তাহলে এখানে হ্যাড নট ওয়ান্টেড হইতো। তাহলে আমরা আবার বলি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে আমরা দুইভাবে ভাগ করছি, এস টু কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন। এস টুর বেলায় কমা ব্র্যাকেট উঠা ইফ বসবে, আর ডাব্লিউএস বেলায় ডাব্লিউএস প্রোনাউনটা বসবে। আর সব নিয়ম এক, পার্সন আগের মধ্যে চেঞ্জ করতে হবে, ভার্ব আগের মধ্যে চেঞ্জ করতে হবে, আর রেপুটেড ভার্বে গিয়ে আস্ক লিখতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো, ধন্যবাদ। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধসূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আদেশ করা হয়, অনুরোধ করা হয়, উপদেশ দেওয়া হয়, এই তিনটা কাজই করা হয়। তো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স তিনভাবে হয়। একটা হচ্ছে গিয়ে মূল ভাব দিয়ে শুরু হয়, যেমন প্লিজ হেল্প মি, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ডোন্ট গো, ডোন্ট রান ইন দ্য সান, মূল ভাব দিয়ে শুরু হয়। লেট মি, লেট হার, লেট দেম, লেট হিম দিয়ে শুরু হয়। আমি রুলের সাথে তিনটা ভাগ করছি, লেট মি গো আউট, লেট হিম সে সামথিং, লেট দেম প্লে ফুটবল, লেট হার গো আউট। 3 নম্বরে লেটাস বা লেটস দিয়ে শুরু হয়। আমাদের লেটাস বা লেটস একই কথা, লেটাস গো আউট, লেটাস প্লে ফুটবল, লেটাস ডিসকাস দ্য ম্যাটার। তিনটা পয়েন্টে তিনটা রুল আমরা এখন আলোচনা করবো। মূল ভাব দিয়ে শুরু হলে কি হয়? ন্যারেশন করার সময় মূল ভাব দিয়ে শুরু হলে আদেশ বোঝালে বসে অর্ডার্ড, উপদেশ বোঝালে বসে অ্যাডভাইসড, অনুরোধ বোঝালে বসে রিকোয়েস্টেড। এরপরে কমা উঠে টু বসে, ভার্ব ওয়ান বাকি অংশ। এখানে আমাদের ভার্ব চেঞ্জ নেই, পার্সন চেঞ্জও নাই, শুধু কমা উঠে টু বসবে। আর যদি ডোন্ট থাকে তাহলে বসবে নট টু প্লাস ভার্ব ওয়ান বাকি অংশ। একদম সিম্পল এবং ইজি। আমরা উদাহরণ দিয়ে বুঝে দিচ্ছি। মূল ভাব দিয়ে শুরু হলে টু বসবে, এটা কমা উঠে টু বসবে, ভার্ব ওয়ান বাকি অংশ। ডোন্ট বা ডোন্ট বা ডু নট হলে থাকলে হবে নট টু প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ। কামাল সেড টু মি গো আউট, কামাল বললো বেরিয়ে যাও, কামাল অর্ডার্ড মি, কমা উঠে টু বসবে, ভার্ব চেঞ্জ হবে না, গো আউট। কামাল সেড টু মি ডোন্ট গো প্লিজ, এখানে প্লিজ আছে, অতএব হবে রিকোয়েস্টেড, এই প্লিজের জন্য রিকোয়েস্টেড হয়ে গেছে। কামাল রিকোয়েস্টেড মি নট টু গো আউট। আদেশ এবং উপদেশ, আদেশ দেওয়া হয় সামান্য সময়ের জন্য, উপদেশ দেওয়া হয় সারা জীবনের জন্য। যেমন ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্র দৌড়দৌড়ি করো না। অলওয়েজ স্টে সেফ, সবসময় নিরাপদ থাকো। অলওয়েজ থাকলে সেটা অ্যাডভাইসড হয়। তো আমরা 1 নম্বর আলোচনা করছি মূল ভাব দিয়ে শুরু হলে কী হবে, ভেরি সিম্পল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে লেট মি, লেট হার, লেট দেম, লেট হিম দিয়ে শুরু হলে কী হবে।
এখানে কথা হচ্ছে স্পেসিফিক কত কথা আছে যে লেট মি, লেট হার, লেট দেম থাকলে প্রথমে রিকোয়েস্টেড লিখতে হবে, তারপরে লেটের পরিবর্তে দ্যাট, সাবজেক্ট মাইট ভার্ব অন বাকি অংশ। এই কথাটা মনে রাখতে হবে যে লেট মি, লেট হার, লেট দেম, লেটার ছাড়া বাকি যা আছে সব ক্ষেত্রে যদি শুধু লেট থাকে প্রথমে রিকোয়েস্টেড, লেটের পরিবর্তে দ্যাট, সাবজেক্ট মাইট ভার্ব অন বাকি অংশ। এখানে কামাল সেড টু মি লেট হিম ডু দ্য ওয়ার্ক, কামাল সেড টু পরিবর্তে রিকোয়েস্টেড, মি লেটের পরিবর্তে দ্যাট, হিম, হিম কি হি হয়ে যাবে, হিম সাবজেক্টে হি, উই আস, আই মি, দে দেম, হিম হি, হি থার্ড পারসন চেঞ্জ হয় না, আমি আগেই বলছি হি মাইট ডু দ্য ওয়ার্ক, এখানে মাইট বসবে। তাহলে এটা পারতে হলে আমাদের মনে রাখতে হবে প্রথমে রিকোয়েস্টেড, লেটের পরিবর্তে দ্যাট, সাবজেক্ট মাইট ভার্ব অন বাকি অংশ। 3 নম্বর পয়েন্ট, লেটার্স বা লেস দিয়ে শুরু হলে মনে রাখবা লেটার্স বা লেস দিয়ে শুরু হলে প্রস্তাব করা বোঝায়, তখন পোরপোস্ট বসে, পোরপোস্ট, PROPOST, পোরপোস্ট। এখানে রিকোয়েস্ট লিখলে হবে না, টোটাল লিখলে হবে না, অর্ডার লিখলেও হবে না, শুধু পোরপোস্ট লিখতে হবে। প্রথমে পোরপোস্ট লিখতে হবে, লেটার পরিবর্তে দ্যাট, সাবজেক্ট, এখানে সাবজেক্ট নির্ধারিত উই বা দে, অন্য কোনো সাবজেক্ট হবে না, লেটার্স থাকলে সাবজেক্ট হবে উই বা দে, একটু মনে রাখতে হবে। শুড ভার্ব অন বাকি অংশ, এখানে শুড লিখতে হবে। কামাল সেড লেট আস গো আউট, কামাল পোরপোস্ট দ্যাট, লেটার পরিবর্তে দ্যাট, উই শুড গো আউট। ফাইনালি আমি একটা কথা বলতে চাই, ইম্পারেটিভ সেন্টেন্স 3 ভাবে হয়, মূল ভাব দিয়ে শুরু হলে টু প্লাস ভার্ব অন বসে, লেট মি লেটার থাকলে হয় কি রিকোয়েস্টেড, তারপরে দ্যাট, সাবজেক্ট মাইট ভার্ব অন বাকি অংশ। লেটার্স থাকলে কি হয় পোরপোস্ট, সাবজেক্ট, পোরপোস্ট, লেটার পরিবর্তে দ্যাট, সাবজেক্ট উই বা দে, শুড ভার্ব অন বাকি অংশ। এগুলো মনে রাখলেই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সহজে পারবো। তো ইম্পারেটিভ সেন্টেন্স তো আমরা সহজেই বুঝতে পারলাম। আমি পূর্বের ক্লাসটা ইংলিশে নিয়েছি, কিন্তু অনেকেই মন্তব্য করেছে যে ইংলিশটা আমাদের ছাত্ররা সহজে বুঝতে পারে না, যেহেতু আমরা বাঙালি, বাংলা সহজে বুঝতে পারি, সেই জন্য আমি বাংলায় আলোচনা করছি। যদি কারো কোনো সমস্যা হয় আমাকে সরাসরি কোশ্চেন করতে পারো, এবং তোমরা না বুঝলে আমার প্রশ্ন করতে পারো। যদি ইংলিশ নিতাম তাহলে অনেকেই বুঝতে কষ্ট হইতো, তাই বাংলায় নিতেছি। আজকের মতো সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।